হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব পিএসসি মিসলেনিয়াসের জেনারেল স্টাডিজ অর্থাৎ জিকে এর প্র্যাকটিস ক্লাস নিয়ে। ঠিক আছে? পরীক্ষায় আসার মতো প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। আজকে প্রথম ক্লাস প্র্যাকটিস ক্লাসের। চলো ক্লাসটা শুরু করি। তোমরা মন দিয়ে ক্লাসটা করবে। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? বুদ্ধদেব দুঃখের হাত থেকে পরিত্রাণ লাভের জন্য যে পথ বা মার্গের অনুসরণের কথা তিনি বলেছিলেন তার কয়টি দিক আছে? বলো। তোমরা কমেন্টে উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন ডি, ৮টি। যে বুদ্ধদেব অর্থাৎ গৌতম বুদ্ধ বলেছেন যে দুঃখের হাত থেকে পরিত্রাণ লাভের জন্য যে পথ বা মার্গ অনুসরণ করা প্রয়োজন তার ৮টি কিন্তু দিক আছে। এই ৮টি দিক সমন্বিত একটি মার্গ যার নাম কি? অষ্টাঙ্গিক মার্গ নামে কিন্তু পরিচিত। এই মার্গগুলি হলো কি? সৎবাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প এবং সম্যক সমাধি। এই ৮টা হচ্ছে কি? অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গের প্রত্যেকটিকে সৎ কথাটি কিন্তু সংযোজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো কি? সৎ পথে থেকে সত্যকে হচ্ছে উপলব্ধি করা। অষ্টাঙ্গিক মার্গ অনুসরণের জন্য যে মধ্যপন্থা সেটা কিন্তু অবলম্বন করতে হবে। চলো দেখি দ্বিতীয় প্রশ্ন। ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পরিকল্পনা কবে নেওয়া হয়েছিল? বলো। যে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের যে পরিকল্পনা সেটা কবে নেওয়া হয়েছিল? সঠিক উত্তর কি হবে? অপশন সি, ১৯৪৬ সালে। ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের সদস্য ছিলেন ভারত সচিব স্যার জন পেথিক লরেন্স, বোর্ড অফ ট্রেড এর সভাপতি স্যার ট্যাফোর্ড কিপস এবং নৌসেনা প্রধান এভি আলেকজান্ডার। ঠিক আছে, এই তিনজন ছিলেন কি হচ্ছে এই ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের কিন্তু সদস্য। ১৯৪৬ খ্রিস্টাব্দে মন্ত্রী মিশন কিন্তু ভারতে পৌঁছয় কংগ্রেস এবং মুসলিম লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতার সঙ্গে কিন্তু আলোচনা করে তাদের নিজস্ব পরিকল্পনা কিন্তু পেশ করেছিল। ক্যাবিনেট মিশনের মূল ক্যাবিনেট মিশনের যে পরিকল্পনা তাদের মূল বক্তব্য কি ছিল? দেখো বক্তব্যগুলো। ব্রিটিশ শাসিত ভারত ও দেশীয় রাজন্যবর্গ শাসিত রাজ্যগুলিকে নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠন করা হবে এবং যুক্তরাষ্ট্রের সংবিধান রচনার জন্য একটি সংবিধান সভা গঠন করা হবে এবং যুক্তরাষ্ট্রের শাসনতন্ত্র রচিত না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার কিন্তু গঠন করা হবে ইত্যাদি। এই ছিল তাদের বক্তব্য। চলো দেখি তৃতীয় প্রশ্ন। বৌদ্ধ সংহতি বা বৌদ্ধ সংগীতি বা সম্মেলন এর প্রথম অধিবেশন কত খ্রিস্টাব্দে হচ্ছে আহ্বান করা হয়েছিল বা আহূত করা হয়েছিল? বলো। শুধু প্রশ্ন পড়লেই হবে না, ডিটেলসে পড়াটা কিন্তু খুব জরুরি। ঠিক আছে? সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন বি হচ্ছে 486 খ্রিস্টপূর্বাব্দে। ওকে। গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণের পর তার ধর্মীয় উপদেশগুলি সংকলিত করার জন্য 486 খ্রিস্টপূর্বাব্দে মগধের তৎকালীন রাজধানী রাজগৃহতে অজাতশত্রুর উদ্যোগে বৌদ্ধ সংগীতি কিন্তু প্রথম অধিবেশন কিন্তু আহুত হয়েছিল। ঠিক আছে? এই অধিবেশনে বুদ্ধদেব তথা তার ধর্মীয় মতবাদগুলি সম্পর্কে কিন্তু বিস্তৃত আলোচনা হয়। কথিত আছে এই অধিবেশনে বুদ্ধের অন্যতম প্রধান শিষ্য উপালি, যিনি হচ্ছে কি বিনয় পিটকের বুদ্ধের যে উপদেশগুলি সেগুলো কিন্তু তিনি আবৃত্তি করেছিলেন। ঠিক আছে? কোথাও কোথাও 486 আছে, কোথাও কিন্তু 483 আছে। ঠিক আছে? 483টা বেশিরভাগ বইয়ে রয়েছে। কিন্তু এখানে অপশনে যেহেতু আমাদের মানে 80র ঘরে যেটা কাছাকাছি রয়েছে সেটাকে আমরা নিয়েছি 486। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে কতগুলো জনপদ গড়ে উঠেছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, 16টি। যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর ভারতবর্ষে রাজনৈতিক অবস্থা কিরূপ ছিল তা বৈদিক সাহিত্য থেকে জানা যায় না। বৌদ্ধ গ্রন্থ বা বৌদ্ধ ধর্মগ্রন্থ হচ্ছে অঙ্গোত্তর নিকায় এবং জৈন যে ধর্মগ্রন্থ ভগবতী সূত্রের সাহায্যে কিন্তু জানা যায় যে তখন ভারতের রাজনৈতিক কিন্তু ঐক্য ছিল না। একটি অখণ্ড ভারত রাষ্ট্রের পরিবর্তে 16টি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র বা মহাজনপদ কিন্তু ছিল। ঠিক আছে? এটাও পরীক্ষা আসে যে কোন গ্রন্থ থেকে আমরা জানতে পারি। দেখো ৫ নম্বর প্রশ্ন। আকবরের সাম্রাজ্য কতগুলো সুবাতে বিভক্ত ছিল? বলো।
সঠিক উত্তর কি হবে? অপশন ডি 18টিতে। আকবরের আমলে মোট 18টি কিন্তু সুবা ছিল। সুবার প্রধান দুটি কর্মচারীকে বলা হতো সুবাদার এবং দেওয়ান। সুবাদারের কাজ ছিল হচ্ছে সাধারণ প্রশাসন চালানো, ঠিক আছে? আর আইন শৃঙ্খলা রক্ষা করা এবং সামরিক দায়িত্ব হচ্ছে পালন করা। আর দেওয়ানের প্রধান কাজ কি ছিল? রাজস্ব নির্ধারণ করা এবং রাজস্ব সংগ্রহ করা। বুঝতে পেরেছো? জবত বা জাবদি ভূমি রাজস্ব ব্যবস্থা কে প্রবর্তন করেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ আকবর। 1582 খ্রিস্টাব্দে দেওয়ান টোডরমলের পরামর্শে আকবর জবত বা জাবদি ভূমি রাজস্ব ব্যবস্থা কিন্তু প্রবর্তন করেন। এই ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল হচ্ছে পূর্বেকার দহশালা ব্যবস্থার কিন্তু উন্নত রূপ। এই ব্যবস্থার অনুসারে সমূহ কৃষি জমিকে প্রথমে মানে জরিপ করা হয় এবং উৎপাদন যে ক্ষমতা ও উর্বরতা অনুযায়ী চাষযোগ্য জমি কিন্তু ৪ শ্রেণীতে ভাগ করা হয়। যথা বলৌচ, পৌরতি, চাচর এবং বস্তুর। ঠিক আছে? যে জমির যে উৎপাদন বা যে উর্বরতা ক্ষমতা সেই অনুযায়ী কিন্তু জমিকে ৪ টে ভাগে ভাগ করা হয়েছিল। চলো, হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি 1576 খ্রিস্টাব্দে। ঠিক আছে? চিতোরের পতন ঘটলেও মেবারের সরকারিভাবে আকবরের বশতা স্বীকার করতে কিন্তু তারা অস্বীকার করে। মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ কিন্তু প্রস্তুতি তারা চালিয়ে যায়। কারা? হচ্ছে মেবার। উদয় সিং এর পুত্র রানা প্রতাপ আকবরের মিত্রতার আহ্বানকে কিন্তু ঘৃণা ভরে কিন্তু প্রত্যাখ্যান করেন। সেনাপতি আসফ খাঁ ও মান সিংয়ের নেতৃত্বে বিরাট মুঘল বাহিনী কিন্তু মেবার আক্রমণ করে। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের প্রান্তরে উভয় পক্ষের মধ্যে কিন্তু তুমুল যুদ্ধ হয়। শেষ পর্যন্ত রাজপুতরা কিন্তু পরাজিত হয় এবং রানা প্রতাপ জঙ্গল দিয়ে কিন্তু পালিয়ে আত্মরক্ষা করেন নিজেকে। তাজমহল কার শাসনকালে নির্মিত হয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি শাহজাহান। শাহজাহানের শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি হচ্ছে তাজমহল। বাদশাহ নিজ বেগম মমতাজ মহলের স্মৃতিসৌধ হিসেবে আগ্রায় একটি আগ্রায় কিন্তু এই পৃথিবীর শ্রেষ্ঠ স্থাপত্যকর্ম নির্মাণ করেন এবং প্রায় 22 বছর ধরে তিনি 3 কোটি টাকা ব্যয়ে এই তাজমহল কিন্তু নির্মিত হয়। 1631 খ্রিস্টাব্দে বেগম মমতাজের মৃত্যুর পর তার সমাধির উপর এই স্মৃতিসৌধ কিন্তু নির্মাণ করা হয়। দেখো পরের প্রশ্ন, পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি 1665 খ্রিস্টাব্দে। বাদশাহ ঔরঙ্গজেবের সেনাপতি জয় সিং এর কাছে ক্রমান্বয়ে পরাজিত হয়ে দুর্বল শিবাজী 1665 খ্রিস্টাব্দে বিচক্ষণতার সঙ্গে পুরন্দরের সন্ধি কিন্তু স্বাক্ষর করেন। সন্ধিক্রমে স্থির হয় কি স্থির হয়? শিবাজী বার্ষিক 4 লক্ষ হুন অর্থাৎ 1 তুন হচ্ছে 5 টাকা আয় বিশিষ্ট 23টি দুর্গ মুঘলদেরকে ছেড়ে দেবেন এবং শিবাজী মুঘলদের প্রতি আনুগত্য ও সেবা প্রদানের বিনিময়ে রাজগড় সহ 12টি দুর্গ এবং 5 লক্ষ টাকা বার্ষিক রাজস্ব কিন্তু লাভ করবেন। শিবাজী অন্যান্য রাজা বা অভিজাতদের মতো মুঘলদের দরবারে কিন্তু হাজিরা দিতে বাধ্য থাকিবেন। শিবাজী বাদশাহের সার্বভৌমত্ব স্বীকার করেন এবং শিবাজীর পুত্র শম্ভুজি মুঘল দরবারে 5 হাজারি হচ্ছে মনসবদারি কিন্তু লাভ করেন। রোহিলাখণ্ড অঞ্চল অবস্থিত কোথায়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি উত্তরপ্রদেশে। গঙ্গার উচ্চভূমির সমতলে পলিমাটি দ্বারা তৈরি এক অঞ্চল হচ্ছে কি রোহিলাখণ্ড। এই অঞ্চলের পূর্বে রয়েছে কি অবধ অঞ্চল, পশ্চিমে রয়েছে উত্তরাখণ্ড, উত্তরে হচ্ছে নেপাল আর দক্ষিণে কি রয়েছে মানে দক্ষিণে রয়েছে কি গঙ্গা। এই অঞ্চলে বিস্তৃত প্রায় হচ্ছে কি 10,000 বর্গ মাইল এবং মোরাদাবাদ, বদায়ুন, শাহজাহানপুর, বেরিলি, রামপুর প্রভৃতি শহরগুলো কিন্তু এখানে কিন্তু অবস্থিত এই অঞ্চলে। পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী হলো কোনটি? বলো কোনগুলো?
সঠিক উত্তর কি হবে? অপশন এ তিস্তা, জলঢাকা এবং রায়ডাক। তিস্তা, জলঢাকা, রায়ডাক হচ্ছে পশ্চিমবঙ্গের ৩ টি উত্তর বাহিনী নদী। তিস্তা নদীটি ভুটান, ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি গোদাবরী এবং কৃষ্ণার মধ্যে। যে কোলেরু এই হ্রদ গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যে কিন্তু অবস্থিত। এটি এশিয়ার বৃহত্তম অগভীর জলের হ্রদ। অন্ধ্রপ্রদেশের ইলাবু শহরের ১৫ কিমি দূরে এই হ্রদটি অবস্থিত। এটি ভারতের অন্যতম বৃহত্তম পরিষ্কার জলের কিন্তু হ্রদ। সিকিম ভারতের পূর্ব রাজ্যের মর্যাদা পেয়েছিল। বলো কত সালে? এই পূর্ব বলছি পূর্ণ রাজ্যের। যে সিকিম ভারতের যে পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা পেয়েছিল কত সালে? সঠিক উত্তর কি হবে? অপশন বি ১৯৭৫ সালে। ১৯৭৫ সালে ১৬ই মে সিকিম ২২তম রাজ্য হিসেবে ভারতে অন্তর্ভুক্ত হয়। সিকিমের ভারত ভুক্তি নিশ্চিত করতে হচ্ছে সংবিধান সংশোধনের কিন্তু প্রয়োজন হয় এবং ভারত ভুক্তির ফলে কিন্তু পূর্বের রাষ্ট্র মানে সিকিমের কি হয় পূর্বে যে রাজতন্ত্র ছিল সেটা কিন্তু অবসান ঘটেছিল সিকিমে। দেখো ১৪ নম্বর প্রশ্ন। মুল্লা পেরিয়ার বাঁধ নিয়ে যে দুটি রাজ্যের মধ্যে বিবাদ দেখা দিয়েছিল তারা হলো কোন রাজ্যগুলো? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি তামিলনাড়ু ও কেরল। কেরালাতে পেরিয়ার নদীর ওপর মুল্লা পেরিয়ার বাঁধ অবস্থিত। এই বাঁধটি নিয়ে তামিলনাড়ুর সঙ্গে কেরালার কিন্তু বিবাদ দেখা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৮১ মিটার উচ্চে কিন্তু এই বাঁধ কিন্তু নির্মিত হয়েছে। নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যে সব থেকে বেশি হচ্ছে বনভূমি রয়েছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি মধ্যপ্রদেশ। ২০১৯ সালের ৩০শে ডিসেম্বর কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট অর্থাৎ ISFR ২০১৯ প্রকাশ করলেন। কি প্রকাশ করলো? যে মানে রিপোর্টটা প্রকাশ করেছিল এবং ISFR ২০১৭ সালে যেখানে ভারতের মোট যে বনভূমি ছিল যে ৮,০২,০৮৮ বর্গ কিমি, ঠিক আছে? সেই বনভূমির আয়তন ছিল সেখানে ২০১৯ সালে কিন্তু ৫,১৮৮ বর্গ কিমি কিন্তু বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে? দিয়ে হয়েছে কি ৮,০০,০০০ হচ্ছে ৮,০০,৭,২৭৬ বর্গকিমি কিন্তু হয়ে গেছে। দেখো, অজয় নদ যে দুটি নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তা হলো কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশনটি দামোদর এবং মৌরাক্ষী। ঠিক আছে? সাঁওতাল পরগনায় দেওয়ারের কাছে থেকে অজয় নদের উৎপত্তি হয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ করেছে। দামোদর ও মৌরাক্ষী নদীর মাঝে অজয় নদ কিন্তু অবস্থিত। অজয় নদের উত্তরে রয়েছে কি মৌরাক্ষী নদী এবং দক্ষিণে রয়েছে কি দামোদর নদী। জাতীয় জলপথ ১ কোন ৩টি নদীর সাহায্যে এলাহাবাদকে হলদিয়ার সঙ্গে যুক্ত করেছে? সঠিক উত্তর কি হবে? অপশন এ গঙ্গা, ভাগীরথী এবং হুগলি। যে জাতীয় জলপথ যেটা ১ সেটা কি হচ্ছে গঙ্গা, ভাগীরথী, হুগলি এই ৩টি নদীর সাহায্যে কিন্তু এলাহাবাদকে হলদিয়ার সঙ্গে কিন্তু যুক্ত করেছে। এই জলপথটির দৈর্ঘ্য কত? ১৬২০ কিমি। এই জলপথটি উত্তরপ্রদেশে এলাহাবাদ থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে পশ্চিমবঙ্গের হচ্ছে হলদিয়াতে। ঠিক আছে? এই জলপথটি হলো হচ্ছে ভারতের দীর্ঘতম জলপথ। ভারতবর্ষে অপুষ্টির মূল কারণ বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি উপরে হচ্ছে সবকটি। যে প্রোটিনের অভাব, ভিটামিন এর অভাব এবং লৌহ অভাব। ঠিক আছে? ভারতবর্ষে বেশিরভাগ মানুষ দরিদ্র, সুষম খাদ্য বা সঠিক পুষ্টি মূলযুক্ত খাদ্য গ্রহণে অসমর্থ, যার কারণে অপুষ্টির মূল কারণ হচ্ছে কি পরিপোষকের অভাব এবং যার কারণ খুব নিম্নমানের হচ্ছে খাদ্য গ্রহণ, খাদ্য থেকে পরিপোষকের শোষণ অক্ষমতা, প্রোটিন, ভিটামিন এবং লৌহ পুষ্টিযুক্ত খাদ্যের হচ্ছে যে মুখ্য যে খাদ্যগুলোর যে অভাব সেই কারণে কিন্তু অপুষ্টি হচ্ছে। সবথেকে বেশি জৈবিক মূল্য পাওয়া যায় কিসে? বলো।
সঠিক উত্তর কি হবে? অপশন সি সোয়াবিন। ঠিক আছে? ওকে? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড পরিচিত কি নামে বলো? সঠিক উত্তর কি হবে? দেখো ভিটামিনস, হরমোন, স্টেরয়েড এবং উৎসেচক শরীরে কিন্তু সংশ্লেষিত হয়। কিন্তু ভিটামিন শরীরে কিন্তু সংশ্লেষিত হয় না। ঠিক আছে? ব্যতিক্রম রয়েছে ভিটামিন ডি এবং বি12। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে সংশ্লেষিত হয় না। তাই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডও ভিটামিন খাদ্যের মাধ্যমে কিন্তু গ্রহণ করতে হয়। ওকে? দেখো পরের প্রশ্ন। নিম্নের কোন রোগটি প্রোটিনের অভাবে ঘটে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি কোয়াশিকোর। ঠিক আছে? পেলেগা রোগটি ভিটামিন বি3 এটা। ঠিক আছে? নিয়াসিন বা নিকোটিন অ্যাসিড এর অভাবে কিন্তু ঘটে। এবং রিকেট হলো কি? এটা ভিটামিন ডির অভাবে ঘটে। ঠিক আছে? আর রেটিনোব্লাস্টোমা হচ্ছে কি? এটা চোখের হচ্ছে ক্যান্সার। ঠিক আছে? বিশেষত কিন্তু এটা শিশুদের হয়। রেটিনার স্নায়ু কোষগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। পাচিত খাদ্য শোষিত হয় কোথায়? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ? অপশন বি ক্ষুদ্রান্ত। পাকস্থলীতে বৃহদন্ত্র এবং কোলনে কিন্তু কোনো খাদ্যের কিন্তু শোষণ হয় না। ক্ষুদ্রান্তে একমাত্র ভিলাই গাত্রে কিন্তু পাচিত খাদ্যবস্তু শোষিত হয়। ভিলাই একমাত্র ক্ষুদ্রান্তে হচ্ছে দেখা যায়। নিম্নলিখিত কোনটি অ্যামাইলেজের হচ্ছে অধিক উৎস? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ? অপশন ডি অগ্ন্যাশয়। অ্যামাইলেজ হলো কার্বোহাইড্রেট পরিপাক, সিদ্ধ ও অসিদ্ধ হচ্ছে শ্বেতসারকারী উৎসেচক। মস্তিষ্ক, রক্ত ও থাইরয়েড গ্রন্থি খাদ্য পরিপাক স্থল নয়। অগ্ন্যাশয় হলো দ্বিতীয় বৃহত্তম হচ্ছে পরিপাক গ্রন্থি, যা নিঃসৃত রস হলো হচ্ছে কি অগ্ন্যাশয় রস। এই অগ্ন্যাশয় রসে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক থাকে, যা প্যানক্রিয়াটিক অ্যামাইলেজে পাওয়া যায়। প্রোটিনকে শনাক্ত করা যায় কোন পরীক্ষার দ্বারা? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি হচ্ছে বাইইড্রেট পরীক্ষা। ওকে? মলিসের পরীক্ষা কার্বোহাইড্রেট শনাক্তকারী পরীক্ষা। ডিএনডি পরীক্ষা হচ্ছে কিটোন বা অ্যালডিহাইডের কার্যকারী গ্রুপ শনাক্তকরণ হচ্ছে পরীক্ষা। বেনেডিক্টর পরীক্ষা আর কি। এটা কি? এটি একক ও বিজারণধর্মী যে শর্করা তার হচ্ছে শনাক্তকারী হচ্ছে পরীক্ষা। এবং বাই ইউডেট বাই ইউরেট যে পরীক্ষা সেটা হচ্ছে কি প্রোটিনের হচ্ছে শনাক্তকারী পরীক্ষা। প্রকৃতিতে যে সংখ্যক অ্যামাইনো অ্যাসিডের অস্তিত্ব আছে সেটা কয়টি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি 20টি। যে প্রকৃতিতে 20টি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, যার মধ্যে 9টি হচ্ছে অপরিহার্য হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, যা বাইরে থেকে খাদ্যের মাধ্যমে গৃহীত হয়। একটি কম অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড যা মানবদেহে তৈরি হয়। বাকি 6টি হচ্ছে শর্তাধীন এবং কখনো শরীরে হচ্ছে অপরিহার্য কিন্তু হয়ে ওঠে কখনো, কখনো। কোন মৌলের একটি পরমাণু 12 ভর সংখ্যার একটি কার্বন পরমাণুর এটা হচ্ছে 6C12 আরকি। ভরের 1/2 অংশের তুলনায় যত গুণ ভারী। ওকে? উপরেরটা হচ্ছে ভর সংখ্যা। অনুপাতমূলক সেই সংখ্যাকে ওই মৌলের কি বলে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি পারমাণবিক ভর। একটি মৌ একটি মানে কোনো একটি মৌলের আরকি একটি পরমাণু 12 ভর সংখ্যার একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। অনুপাতমূলক এই সংখ্যাকে কি বলা হয়? ওই 1/2 মৌলের হচ্ছে পারমাণবিক ভর বলা হয়। ঠিক আছে?
মৌলের পারমাণবিক ভর সমান হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর বাই একটি হচ্ছে এই যে কার্বনের যে 6C12 পরমাণু ভরের 1/2 অংশ। পারমাণবিক ভর একটি তুলনামূলক সংখ্যা হয়, এর কোনো কিন্তু একক নেই। বর্তমানে পারমাণবিক ভরকে আমরা AMU এককে কিন্তু প্রকাশ করা যায়। যেমন নাইট্রোজেন হচ্ছে পারমাণবিক ভর কত 14 এবং অক্সিজেনের পারমাণবিক ভর কত 16। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন দেখো, নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসকে বলে কি বলা হয়? সঠিক উত্তর কি হবে? অপশন বি, নিউক্লাইড। ঠিক আছে, যে নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসকে নিউক্লাইড বলে। যেমন হচ্ছে কি, হচ্ছে 8O17, এটা অক্সিজেনের একটি নিউক্লিওটাইড যার ভর সংখ্যা কত 17 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। ঠিক আছে, যে 8 ও হচ্ছে 17, এই উপরেরটা কি বলা হয়? এটা হচ্ছে ভর সংখ্যা। ঠিক আছে, ভর সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। আর এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, মানে অনলি হচ্ছে প্রোটন সংখ্যা। ওকে, এখানে 8টা প্রোটন রয়েছে আর হচ্ছে 9টা নিউটন আছে। নিউটন বের করবো কি করে? এই ভর সংখ্যা থেকে আমরা যদি প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিই, ওকে, তাহলে কি বেরোবে? সেটা হচ্ছে নিউট্রন। বুঝতে পেরেছো? কোন ভারতীয় রাজ্যের লোকচিত্রকলা হলো মধুবনী? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, বিহার। মধুবনী ও মিথিলার চিত্রকলা বিহারের মিথিলা অঞ্চলে এবং বিহার সংলগ্ন নেপালের তরাই অঞ্চলে এক বিখ্যাত হচ্ছে চিত্রকলা। এই চিত্রকলা দ্বারা ঘরের দেওয়াল, দরজা প্রভৃতি অলঙ্কৃত কিন্তু করা হয়, কিন্তু বর্তমানে তা হাতে তৈরি কাগজ ও কাপড়ে কিন্তু ব্যবহার করা হচ্ছে। কমিউনিস্ট ম্যানিফেস্টো কে রচনা করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? মার্কস এবং অ্যাঙ্গেলস। ঠিক আছে, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সংবিধানে কত নম্বর ধারায় হচ্ছে লিপিবদ্ধ আছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, 163 নম্বর ধারায়। রাজ্যপালকে কতগুলি ক্ষেত্রে বিশেষ ক্ষমতা কিন্তু দেওয়া হয়েছে। রাজ্যপালের এই সমস্ত ক্ষমতাকে স্বেচ্ছাধীন ক্ষমতা কিন্তু বলা হয়। রাজ্যপাল মন্ত্রিসভার পরামর্শ ছাড়াই স্বাধীনভাবে কিন্তু এইসব ক্ষমতা প্রয়োগ করতে পারেন। সংবিধানে 163 নম্বর ধারায় কিন্তু স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে আলোচনা আছে। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাসটি। এটা প্রথম ক্লাস প্র্যাকটিস সিরিজের। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না। অনেকটা ডিটেলসে আমি করানোর চেষ্টা করছি, কারণ শুধু প্রশ্ন পড়লে হবে না, প্রশ্নগুলো কিন্তু অ্যান্সার এবং ডিটেলসটা জানা কিন্তু খুব জরুরি। ঠিক আছে, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হবে পরের ভিডিওতে। চলো।